প্রথমে একটা প্রশ্ন আমরা সলভ করব, যেটা হচ্ছে এটা আশা করি চিনবা করতে পারবা। সেটা হচ্ছে তোমাকে যাই দিব সবই ডিফারেন্সিয়েশনই করতে হবে তোমার, এটা বুঝে নিও। তোমার প্রথমে যেটা করতে বলবো সেটা হচ্ছে tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস x, এটা কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়। tan ইনভার্স দেখলেই মাথায় কি আসা উচিত এখানে? হ্যাঁ, আরে না, তুমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে যাবা গেলেই ঝামেলা। অবশ্যই একটু এখানে মডিফিকেশন আসবে তোমার, যেটা দ্বারা তোমার কাজটা ইজি হয়ে যাবে। একটু খেয়াল করো ভালো করে, সূত্র কি ছিল জানা আছে কিনা। আমরা যখন কি করছিলাম, tan ইনভার্স ফর্মুলা মনে করো, tan ইনভার্স a, আচ্ছা এখানে tan ইনভার্স বড় হাতে দিই, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b সমান কি ছিল মনে আছে বলো তো? tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। তাইলে আমি যদি এই ফরম্যাটটা পাই তাহলে আমি এটার জায়গায় এটা লিখতে পারি, তাহলে আমার জন্য তখন ডিফারেন্সিয়েশনটা ইজিয়ার হয়। এটাকে ডিফারেন্সিয়েট করার থেকে এটাকে ডিফারেন্সিয়েট করা অনেক ইজিয়ার, কারণ এটা কিন্তু ইনভার্স ফাংশন। ভালো করে খেয়াল করো, ইনভার্স ফাংশন tan ইনভার্স x এর ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করতে গেলে তুমি কি বিপদে পড়বা। ddx অফ tan ইনভার্স x সমান সূত্র তো সবাই মুখস্থ করো 1/1 + x স্কয়ার, কিন্তু এরপরে যে আরেকবার তোমার এই পুরো জিনিসে x ধরার কাফারা হিসেবে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে না, সেটাকে আবার u/v মেথড না, লম্বা হয়ে যাবে অনেক। তাহলে অবশ্যই মাথায় রাখবা যাই পরীক্ষায় দিবে সেটাকে অবশ্যই তোমার মডিফাই করা লাগবে। বুঝা গেছে? তাহলে একটু খেয়াল করো ভালো করে, আমি যদি উপরে নিচে এই ভগ্নাংশের উপরে নিচে যদি a দ্বারা ভাগ করে কি হয়, b দ্বারা ভাগ করবো, সরি b দ্বারা যদি ভাগ করে কি হয়, a/b প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস a/bx। দেখো তো জিনিসটা এখন কি দাঁড়ালো, এটাকে আমার সূত্রে পড়ে গেল না, tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। কার কোনো সমস্যা এখানে? চেহারা দেখেই তোমার মনে পড়া লাগবে যে আমার কোন দিকে যাওয়া উচিত। নিচে আমার একটা 1 লাগবে না সূত্র অনুযায়ী, সেই 1 বানানোর জন্য আমার কি করা লাগবে, এখানে এই b কে b দ্বারা ভাগ করতে হবে। তো খালি তো b কে ভাগ করলে হবে না, পুরো উপরে নিচে দুইটাকেই ভাগ করতে হবে, এবং ভাগ করতে গেলেই দেখবা পুরো জিনিসটা মিলে গেছে তোমার। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন আমি এটাকে বলতে পারি tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। কোন সূত্র? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, a বাই b ইন্টু x, সরি tan ইনভার্স x। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে এখানে? সমস্যা নাই তো? শিওর? এই ফাংশন সমান একদম আমাদের সামনে কি এসে ধরা দিল, tan ইনভার্স x। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট পারবা না তুমি, কেন কেন এটা বাদ দিলাম, কারণ তুমি যখন ডিফারেন্সিয়েট করবা এটা কিন্তু ধ্রুবক, এটা কিন্তু শূন্য হয়ে যাবে। যদি বলবা পরের বার এসে যে ddx অফ, এটাকে তুমি যদি y বলে এইভাবে বলে দাও y সমান এটা, তাহলে এটা y সমান এটা, তাই বলবো ddx অফ y সমান, ভালো করে লিখে দেই, ddx অফ y সমান হচ্ছে ddx অফ tan ইনভার্স a বাই b প্লাস tan ইনভার্স x। tan ইনভার্স a বাই তো পুরাটাই ধ্রুবক, ডিফারেন্সিয়েট করলে আসবে শূন্য, প্লাস tan ইনভার্স x। এখন দেখো তুমি সূত্র মুখস্থ বসার কোনো সমস্যা নেই, 1/1 + x স্কয়ার। তাহলে এই সামান্য ত্রিকোণমিতিক মডিফিকেশন তোমার করতে পারতেই হবে, না পারলে এই মেথড তোমার করা আর না করা আসলে সমান কথাই। বুঝছো কিনা? ক্লিয়ার তো ব্যাপারটা? তাহলে আনসারটা ওভারঅল কি আসছে আমাদের 1/1 + x স্কয়ার। বিয়াদিন বুঝছো এটা? আচ্ছা আমরা গেলাম, সামনে যাই, আরেকটা করো। y সমান তোমারে বলা হলো tan ইনভার্স cos x মাইনাস sin x ডিভাইডেড বাই cos x প্লাস sin x। এখন বুদ্ধি শিখায় দেই, এটা দেখলেই যে মনে করবে এমন নাও হতে পারে। বুদ্ধি হচ্ছে উপরের সবগুলার গুণফল আর নিচের সবগুলার গুণফল এর যোগফল হবে 0 tan ইনভার্স এর ক্ষেত্রে। দেখো তো a bx গুণ করলে কত হয়, a bx গুণ করলে এখানে কত আসবে, মাইনাস abx, মাইনাস abx আর প্লাস abx গুণ করলে কত, যোগ করলে কত আসে, 0। এটা হচ্ছে তোমার ফিল্টার চেক করার জন্য, খাতার কোনা দিয়ে চেক করে ফেলবা যে 0 আসে, তার মানে হচ্ছে এই ফর্মেট খাটবে। বুঝছো কিনা? এটা হচ্ছে তোমার জাস্ট ফিল্টার চেক করার জন্য, এটা হচ্ছে চেক করবা যে উপরের সবগুলার গুণফল প্লাস নিচের সবগুলার গুণফল যোগ মানে যোগফলটা 0 আসে কিনা। যদি 0 আসে দেন তোমার এটা মিলবে। এখন তুমি এখানে খেয়াল করো tan ইনভার্স না, তাহলে দেখো তো উপরের দুইটা গুণফল কত, মাইনাস sin x cos x, নিচের দুইটা গুণফল কত, sin x cos x, যোগ করলে কত আসে, 0। তুমি আসো, বুঝছো কি বলছি? তাহলে এখন সূত্র যেহেতু বুঝে গেছি আমরা, এখন নিচে কি একটা 1 লাগবে না, 1 প্লাস সামথিং, উপরে নিচে কি দ্বারা ভাগ করবো, তাইলে cos x দ্বারা ভাগ করবো। এখন ভাগ করা শুরু করি আমরা, এটাকে লেখা যায় tan ইনভার্স 1 মাইনাস
10x ডিভাইডেড বাই 1 প্লাস 10x। এটা তো আরো সহজ। আমার তো ফরমেশন লাগবে কিভাবে, 10a মাইনাস 10b, এদিকে খেয়াল করো, 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10b, ওই সূত্র লাগবে না? এখন 10a এটাকে কেমনে বলা যায়, 1045 ডিগ্রি, তাই না? 1045 ডিগ্রি মানেই তো অনেকটা আমরা জানা আছে। আমি এখানে বলতে পারি এটা হচ্ছে tan ইনভার্স 10 পাই বাই 4, এখানে আবার 45 ডিগ্রি লিখো না, 10 পাই বাই 4 লিখবা, 10 পাই বাই 4 মাইনাস 10x, নিচেরটাতে আবার 10 পাই বাই 4 লিখো না, নিচেরটা কিন্তু সূত্রের 1, এটা লাগবে। তাহলে 10a মাইনাস 10b ডিভাইডেড বাই 1 প্লাস 10a 10b, এইভাবে একটু লিখে নাও, 10a 10b। বলো তো 10x এর সাথে 10 পাই বাই 4 গুণ দেখালে কোনো সমস্যা কিনা? না, কারণ 1 হচ্ছে গুণের অভেদক, গুণ করলে কোনো সমস্যা নাই, এটা অলরেডি ছিলই। জাস্ট আমি আমার সুবিধা মতো সাজানোর জন্য জিনিসটা এইভাবে লিখছি। এখন দেখো এটা কোন সূত্রে পড়ছে, এটা পড়ছে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তো আমি লিখবো এখানে tan ইনভার্স 10 পাই বাই 4 মাইনাস tan ইনভার্স 10x, এই সূত্রে। tan ইনভার্স 10 পাই বাই 4 মানে কি, খালি পাই বাই 4 না? আর এখানে tan ইনভার্স 10x সমান কত, খালি x না? দেখো তো এখন ডিফারেন্সিয়েট করতে তোমার কত কষ্ট হবে, এখানে কোনো কষ্টই হবে না, জাস্ট ট্রিগোনোমেট্রিক মাল্টিপ্লিকেশন পার্টস দেখে ddx এর y সমান আমি লিখতে পারি ddx অফ পাই বাই 4 মাইনাস x, দ্যাট উইল গিভ ইউ 0 মাইনাস 1, আনসার হচ্ছে -1। সো কোনোভাবেই এটা ভাইবো না যে আন্দাজে পা চালায় দিলেই তোমার মিলে যাবে, তোমার প্যাটার্ন ধরতে পারতে হবে, তাহলে তোমার ম্যাথটা ইজিলি মিলবে, পরীক্ষাটা একটু সহজে দিতে পারবা। তারিখ বুঝছো এটা? অবশ্যই নেসেসারি ছিল, কারণ সূত্র কি, না 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 আনলে তুমি দেখে চিন্তা কেমনে, তোমার তো বলা লাগবে। আমি কি পাই বাই 4 কি এ বলতেছি না? এ যদি বলতে পারতে হয় তাহলে আমার অবশ্যই 10 পাই বাই 4 বলতে হবে। আমি পুরো জিনিসটাকে কিন্তু এ বলতে যাচ্ছি এখানে। 1 কে কিভাবে আমি মানে আমি এমন ভাবে সাজাবো যাতে সূত্রের সাথে মিলে যায়। 10a এটা 10 এটা কিন্তু পুরাটাই এ, খেয়াল করবে এখানে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই পুরাটাকেই কিন্তু আমি এখন এ বলতেছি, এই পুরাটাই এখন হচ্ছে এ। আমার তো সেটআপ সাজানো লাগবে যাতে করে সূত্রের সাথে একদম ম্যাপিং করা যায়। এটাকে যদি আমি এ বলতে পারি a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস a ইনটু b, তাহলে 1 কে তো 10 পাই বাই 4 বলা যায়, সেজন্য আমি বলতেছি। না বললে আমি 1 রাখলে কি কেমনে কি করতাম বলো তো? হ্যাঁ সেটা ধরতে পারো, সমস্যা নেই, ও যেটা বলছে সেটা ঠিক আছে। মানে আমি যদি 1 কি এ ধরে নিই, a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস a, হ্যাঁ চলবে, ও যেটা বলছে সমস্যা নেই। 10 পাই বাই 4 না ধরলে করা যায়, এটা আসলে ভালোই হয়েছে, খারাপ না। বুঝা গেছে কি বলছে? তা তখন একে একে আসতো tan ইনভার্স 1, তো কাহিনীতে কি tan ইনভার্স 10 পাই বাই 4 ঘুরে ফিরে সেম কথাই, সমস্যা নেই। ওই tan ইনভার্স 1টা ধ্রুবক, ডিফারেন্সিয়েট করলে তোমার 0ই আসবে। বুঝা গেছে? ওর কনফিউশনটা ঠিক আছে, ওর কনফিউশনে সমস্যা নেই। হয়েছে কিনা সবার? হয়েছে কিনা? আচ্ছা এটা হয়ে গেল, তাইলে আনসার হচ্ছে আমাদের কত এখানে -1। আশা করি এটা বুঝছো। পরেরটা একটা করো, সেটা হচ্ছে y সমান tan ইনভার্স, y সমান হচ্ছে tan ইনভার্স cos x ডিভাইডেড বাই 1 প্লাস sin x, cos x ডিভাইডেড বাই 1 প্লাস sin x। 2 থিটা সূত্র নিতে হবে। cos 2 থিটার সূত্র কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা না? এখানে আমরা নিয়ে আসবো কোনটা, cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। এখানে অটোমেটিক্যালি কোন সূত্র চলে আসবে, sin 2x এর সূত্র নিয়ে আসতে হবে। এটা হবে 2 sin x বাই 2 ইনটু cos x বাই 2। এইটুকু দেখলে আমাদের মনে পড়া উচিত 1 সমান কি লেখা উচিত, sin x বাই 2 প্লাস cos x বাই 2, sin স্কয়ার x বাই 2 বাই প্লাস cos স্কয়ার x বাই 2, যাতে করে আমরা 1 কে রিপ্লেস করতে পারি। লেখা যায় এখানে sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস এটা। এখন দেখো তো নিচে কি আসতেছে, sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কয়ার, তাই কি না? ওকে, তাহলে তো হয়ে গেল আমাদের কাজ। tan ইনভার্স উপরে আসলো আমাদের, এটাকে লেখা যায় cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইনটু cos x বাই 2 মাইনাস sin x বাই 2, আর নিচে কি sin, একবারে ঠিক করে লিখে দিই, cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার, cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার। তাহলে উপরের একটা নিচের একটাকে কাটলো, তাহলে ওভারঅল কি পড়ে থাকবে, cos x বাই 2 মাইনাস sin x বাই 2, cos x বাই 2 প্লাস sin x বাই 2। এখন কিন্তু এটা দেখো আগের প্যাটার্নে চলে গেছে, কেন? দুইটা গুণ করলে মাইনাস sin x বাই 2 cos x বাই 2, আর এই দুইটা গুণ করলে কি প্লাস sin x বাই 2 cos x বাই 2, যোগ করলে কি হয় আনসার 0। সুতরাং আমরা tan ইনভার্স সূত্রে যাব। কি করতে হবে এখন, তাইলে উপরে নিচে cos x বাই 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে লেখা যায় tan ইনভার্স উপরে আসছে হচ্ছে 1
মাইনাস এটাকে লেখা যায় কি 10x/2 আর নিচে কি হবে 1 প্লাস 10x/2 এখন এটাকে একটু সাজিয়ে লেখা যায় এই তো যেটা একটু আগে করতে সেই কাজটাই তো এখানে এখানে আমরা তাহলে ওর মেথডটা এখন নিয়ে নিই tan ইনভার্স এখানে এই যে এটা হচ্ছে a মাইনাস b ডিভাইড বাই 1 প্লাস a ইনটু b এখানে একটু কষ্ট করে 1 লিখে দিই 1 ইনটু b সূত্র কি দাঁড়ালো tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 10x/2 tan ইনভার্স 1 তো 45 ডিগ্রি ডাইরেক্ট লিখে দেওয়া যায় tan ইনভার্স 1 লিখলাম 45 ডিগ্রি আর tan ইনভার্স 10x/2 tan ইনভার্স 10 কাটা থাকবে x/2 এখন এটা হচ্ছে আমাদের y তাই না এটা কি y না y সমান এটা সুতরাং ddx অফ y আমরা লিখতে পারি ddx অফ y সমান হচ্ছে আসলে ddx অফ π/4 মাইনাস x/2 π/4 কে করলে আসবে 0 আর মাইনাস x/2 কে করলে আসবে -½ শেষ এই তো তার এই যে মডিফিকেশনটা আমাদের পরীক্ষায় করা লাগবে যদি পরীক্ষায় এই প্রশ্ন আসে বোঝা গেছে কিনা গেল এটা y সমান tan ইনভার্স √1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x শুরু করছো কেউ করা কিভাবে করবো খেয়াল করো এখানে এটা এরকম দেখলে তোমার মাথায় আসা উচিত 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা দেখো tan ইনভার্স না tan ইনভার্সের জন্য সবথেকে ভালো অপোনেন্ট কে tan থিটা tan ইনভার্স tan থিটা নিয়ে আসতে পারলে তো tan ইনভার্স আর tan কাটা তাহলে এই চেহারা দেখলেই তোমার মনে পড়া উচিত 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা 2 কাটা sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান হচ্ছে tan স্কয়ার থিটা রুট আর স্কয়ার কাটাকাটি করে থাকবে tan থিটা তাহলে tan ইনভার্স আর tan এর tan কাটা থাকবে খালি থিটা এখন তুমি যা সুন্দর মতো এখানে x সমান কি লিখতে হবে x সমান তুমি ধরে নাও cos 2 থিটা কোনো সমস্যা কারো এখানে x সমান cos থিটা ধরতে যে কোনো কিছু ধরতে পারবে না আমার সুবিধা মতো আমি তো ত্রিকোণমিতিক ওয়েতে তাকে প্রসেস করতে হবে না সেজন্য আমি tan ইনভার্সের একটা ওয়ার্ড দি অপোনেন্ট খুঁজবো যে অপোনেন্টটা হচ্ছে আমার জন্য সুবিধাজনক তো আমি যদি tan ইনভার্সের পরে tan থিটা tan টাইপের সামথিং পাই tan ইনভার্স যদি সামনে থাকে tan এর একটা ফাংশন tan ইনভার্স আর tan কাটা না tan ইনভার্স আর tan কাটা থাকলে জাস্ট আমার আনসারটা পড়ে থাকবে এখানে বুঝছো কিনা আমি করা শুরু করি খেয়াল করবা দেখো তাহলে আমি এখানে কি লিখতে পারি আমি এখানে লিখতে পারি তাহলে এখানে লিখলাম যদি আমি x সমান cos থিটা ধরে নেই তাহলে কি লেখা যায় এখানে √1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা এন্ড 1 মাইনাস cos 2 থিটা সূত্রে ফেলে দাও 2 sin স্কয়ার থিটা বাই 2 2 cos স্কয়ার থিটা বাই 2 নাকি তাহলে এখানে লেখা যায় tan ইনভার্স √2 sin স্কয়ার থিটা বাই 2 2 cos স্কয়ার থিটা বাই 2 2 কাটা sin স্কয়ার cos স্কয়ার কাটলে tan স্কয়ার থিটা বাই 2 রুট কাটে দিলে স্কয়ারের সাথে tan থিটা বাই 2 তো আমাদের হাতে পড়ে থাকবে কি tan ইনভার্স tan থিটা বাই 2 কারো কোনো আপত্তি আছে তাহলে এখন দেখো tan ইনভার্স tan কাটা পড়ে থাকবে কি থিটা বাই 2 থিটা সমান কি আমাদের cos ইনভার্স x না এটা হয়ে গেল cos ইনভার্স এটা হয়ে গেল cos ইনভার্স x পুরোটাকে ডিভাইডেড বাই 2 কারো কোনো আপত্তি নাই তাহলে থিটা সমান যদি cos ইনভার্স x লেখা যায় থিটা সমান cos ইনভার্স x ডিভাইড বাই 2 এটা হচ্ছে আমাদের y না এটা যদি আমাদের y হয় এখন তো ডিফারেন্সিয়েশন কঠিন কিছু না এখন তো আমাদের মুখস্থ হিসাব ddx অফ y মানে হচ্ছে ddx অফ cos ইনভার্স x ডিভাইডেড বাই 2 এই 2 কে নিয়ে ভাবনায় পড়ার কিছু না এই 2টা কিন্তু জাস্ট এটা সহগ হাফ বাইরে নিয়ে আসো এটা কিন্তু cos ইনভার্স x বাই 2 না এটা cos ইনভার্স x ডিভাইডেড বাই 2 তাহলে হাফটা বাইরে আসলো ddx অফ cos ইনভার্স x গতদিন লিখে দিয়েছিলাম সূত্র -1/√1 মাইনাস x স্কয়ার দিস ইজ দ্য আনসার -1/2√1 x স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আনসার আমাদের ফাইনালটা -1 ডিভাইডেড বাই 2√1 x স্কয়ার বলো কারো কোনো আপত্তি আছে এইটুকুতে আশা করি নাই প্রসেসটা বুঝতে পারছো তাহলে এখন দেখলে মনে পড়বে কি পড়বে না তার উপর ডিপেন্ড করে তুমি এটা করতে পারবা কি পারবা না পরীক্ষার সময় আর আশপাশে তো খাতা থাকবেই সেগুলাতে যদি চোখ পড়ে যদি বুঝে যাও তাহলে তো বুঝে গেল তোমাদের কার পরীক্ষা কোন সেন্টারে পড়ছে সরকারির পড়ছে মদনমোহনে আর কোন কলেজের মদনমোহনে আর কোন কলেজ মদনমোহন জানা আছে ওকে এটা আমাদের হয়ে গেল তাইলে এই যে এটা খেয়াল করো সবাই এটা খেয়াল করো y সমান tan ইনভার্স
root over 1 plus x minus root over 1 minus x divided by root over 1 plus x plus root over 1 minus x। এখন এখানে ডিফারেন্সিয়েশন করার আগে তোমাদের আগে মনে করতে হবে কি করা উচিত বলে মনে হয়। অনুবন্ধী দ্বারা গুণ করলে জিনিসটা আসলে বড় হয়ে যাবে। যে বুদ্ধি করা যায় আগেরটাই, cos থিটা ধরে নাও। 1 plus cos 2 থিটা ধরলে কি হবে? 2 sin square থিটা বাই 2। তাহলে রুটটা স্কয়ার দ্বারা কাটা যাবে, root 2 cos থিটা বাই 2। root 2 cos থিটা বাই 2 এখানে কি হবে? root 2 sin থিটা বাই 2। root 2 cos থিটা বাই 2, root 2 sin থিটা বাই 2। root 2 কমন, দুই জায়গা থেকে উপরে নিচে কাটাকাটি, তাহলে cos থিটা বাই 2 minus sin থিটা বাই 2, cos থিটা বাই 2 plus sin থিটা বাই 2। tan ইনভার্স a minus b by 1 plus ab, ওই ফর্মেটে চলে যাবে। দেখো tan ইনভার্স দেখলেই তোমার মাথায় ওগুলাই আসা উচিত। কি বলছি বুঝতে পারছো কিনা? করা শুরু করি। আমি আবার এখানে সেম কাজ করব। আমি বলবো এখানে আমরা ধরে নিচ্ছি x সমান cos থিটা, ধরে নিচ্ছি x সমান cos থিটা। তাহলে এখানে আমি বলবো এটা হচ্ছে tan ইনভার্স root over 1 plus cos থিটা minus root over 1 minus cos থিটা, নিচে root over 1 plus cos থিটা plus root over 1 minus cos থিটা। Then tan inverse root over 1 plus cos থিটা মানে কি 2 cos square থিটা বাই 2, রুট করে দাও একবারে, root over 2 cos থিটা বাই 2। এটা কি হবে? 2 sin square থিটা, একবারে লিখলে হয় root over 2 sin থিটা বাই 2। তো এটা হবে কি root over 2 cos থিটা বাই 2 plus root over 2 sin থিটা বাই 2। root 2 উপরে নিচে কমন, উপরে নিচে কাটাকাটি, পরে থাকবে কি আগের ম্যাথটাই এখন চলে আসলো তোমার সামনে, খেয়াল করো। tan ইনভার্স cos থিটা বাই 2 minus sin থিটা বাই 2, cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2। এখন দেখো মনে পড়ে কিনা, উপরের দুইটার গুণফল প্লাস নিচের দুইটার গুণফল সমান 0 না? তাহলে আমরা যাব নিচে, আমার একটা 1 দরকার, তাহলে এখানে জাস্ট cos থিটা বাই 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে কি আসবে? tan ইনভার্স 1 minus tan থিটা বাই 2 ডিভাইড বাই 1 প্লাস tan থিটা বাই 2। এখন সূত্রে ফেলে দাও, tan ইনভার্স a minus b ডিভাইড বাই 1 প্লাস a ইনটু b। সূত্র কি? tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তাহলে tan ইনভার্স 1 তো আমাদের পাই বাই 4, আর tan ইনভার্স tan থিটা বাই 2 তো tan থিটা শুধু থিটা বাই 2, এটা সমানই y। ডিফারেন্সিয়েশন করো, পরে কাজ আছে, থিটার জায়গায় তুমি আবার বসানো লাগবে tan ইনভার্স x cos ইনভার্স x, নাকি? থিটা cos থিটা যদি x হয় তাহলে থিটা সমান কি? cos ইনভার্স x। এখন এটা এখানে বসায় দিব, এই তো কাজ তো শেষ, আর তো কিছু বাকি নেই। আমরা এখানে বলতে পারি y সমান পাই বাই 4 মাইনাস cos ইনভার্স x বাই 2। এখন ডিফারেন্সিয়েশন করো ddx অফ y, এটা তো শূন্য হয়ে গেল, মাইনাস অফ সামনে আসবে, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কত? -1 ডিভাইডেড বাই root over 1 minus x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে 1 বাই 2 root over 1 minus x স্কয়ার। বুঝা গেছে? মুস্তাকিম তুমি কি লাইনে আসো নাকি হারাই গেছো? আসো, থাকলেই ভালো। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছো আশা করি। ওকে, আমরা সামনে যাই। এটা করা লাগবে না এখন, আমরা আরেকটা টাইপে ঢুকতেছি আস্তে আস্তে। সেই টাইপটাও এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, তোমাদের বইও এই টাইপের ম্যাথ আছে। সেটা হচ্ছে এটা, y সমান তোমাকে বলা হলো x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইনফিনিট, মানে অসংখ্য x আছে এখানে। তাহলে এটাকে আমাকে বলা হলো, এখান থেকে বলা হলো ddx অফ y সমান কি হবে বের করো। কিভাবে করব? লন তো নিব পরে, তার আগে এটাকে তো সাইজ করা লাগবে। আমি এটাকে খেয়াল করো, y সমান যদি x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার চলতে থাকে, তাহলে আমি একটা x বাদ দিয়ে বাকিটাকে কি y বলতে পারি না? আমি বললাম এখানে আমি বলতে পারি এখানে y সমান x টু দি পাওয়ার। দেখো তো এই বাকিটা কি কোনো কিছু কমছে? একটা x আমি আগে রেখে নিলাম হাতে, বাকি সবাই কি মিলে আবার সেম y দিচ্ছে না? আমি একবারই লিখতে পারি কি x টু দি পাওয়ার y। ইয়াদিন এই লাইনটা কি বুঝতে পারছো? ওকে, তাহলে এই বাকি কাজটাকে তো তোমরা জাস্ট জানো, পাওয়ার থাকলে পাওয়ারকে নিচে নামাতে হয়। সেটা কেমনে করব? লন দিয়ে, লন y সমান y লন x। বাকিটা তোমাদের একদম সহজ ম্যাথ। লন y কে ডিফারেন্সিয়েট করতে আমাদের চেইন মেথড লাগবে। লন y এর y কে আমরা আপাতত x ধরবো, ddx অফ লন y হবে 1 বাই y, দেন x কে আবার করতে হবে ddx অফ y
আর এখানে কোন মেথড আসবে? ইউভি মেথড। তাহলে y ইন্টু ddx অফ ln x হচ্ছে 1/x, দেন ln x ইন্টু ddx অফ y তো ddx অফ y। এখন উভয় পক্ষে ddx অফ y কে একসাথে নিয়ে আসবো, ddx অফ y এখানের 1/y আর এখান থেকে আসবে মাইনাস ln x, আর এখানে তো পরে আছে ডান পক্ষে y/x। এখন বাকিটা জাস্ট মিলাই নিবা। আমরা এখান থেকে লিখতে পারি ddx অফ y, তার আগে না কিছু করা লাগবে না, না আগে এটাকে আমি সাইজ করে নিই। দাঁড়া, ddx অফ y ইন্টু এখানে y লসাগু নিলে কি থাকে 1 মাইনাস y ln x, আর এখানে থাকবে y/x। তাইলে আমরা এখানে বলতে পারি ddx অফ y এটা উল্টা হয়ে ওইদিকে চলে যাবে, y স্কোয়ার ডিভাইডেড বাই x ইন্টু 1 মাইনাস y ln x। সবাই কি প্রসেসটা বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? এই তো আনসার তোমার এটাই। ঠিক আছে তো নাকি? হয়ে গেছে তো? আচ্ছা, আরেকটা করো সিমিলার স্টাইলের। সেটা হচ্ছে তোমাকে বলা আছে পরীক্ষার প্রশ্নে y সমান রুট ওভার, এটা এরকম ভাবে অনেকগুলো ফাংশন থাকতে পারে একই স্টাইলের। এখানে আমি sin x বলতে পারি, cos x বলতে পারি, যা মন চাই বলতে পারি, কাহিনী ঘুরে ফিরে সেম। আমি বললাম এখানে রুট ওভার sin x প্লাস 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 এবং চলতে থাকবে। এখন এখান থেকে তোমাকে বলা হলো ddx অফ y সমান কি হবে? বলো ddx অফ y এখান থেকে কি আসবে আমাদের? শুরু করতে পারি নাকি? আমি বললাম এখানে y সমান রুট ওভার sin x প্লাস পুরো জিনিসটা তো আবার y বলা যায়। এখন কি করব? স্কোয়ার করবো, উভয় পক্ষে স্কোয়ার করে দাও। অবভিয়াস কাজ এগুলো, এগুলাতে আসলে কারোরই মাথা আটকানোর কথা না। y স্কোয়ার সমান sin x প্লাস y, দেন উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন 2y ddx অফ y। এখানে চেইন মেথড আশা করি বুঝতে পারছো। এই পাশে আসলে কি হবে? cos x, এটা হয়ে যাবে ddx অফ y। দেন বাকিটা তো সহজ, ddx অফ y কমন নাও, কমন নিলে কি থাকবে 2y মাইনাস 1, এই পাশে থাকবে আমাদের cos x, দেন ddx অফ y সমান হচ্ছে cos x ডিভাইডেড বাই 2y মাইনাস 1। সবাই কি বুঝতে পারছে কি করছি এখানে? আশা করি বুঝছো, এখানে না বোঝার কোনো কারণ নাই, সহজ ম্যাথ। আরেকটা ম্যাথ করো, সেটা হচ্ছে x রুট ওভার 1 প্লাস y, x রুট ওভার 1 প্লাস y প্লাস y রুট ওভার 1 প্লাস x, y রুট ওভার 1 প্লাস x সমান যদি হয় 0, সেখান থেকে তোমাকে বের করতে বলা হয়েছে ddx অফ y সমান কত? x রুট ওভার 1 প্লাস y প্লাস y রুট ওভার 1 প্লাস x যদি 0 হয় তাহলে ddx অফ y সমান কত? কি করা যায়? এখানে জাস্ট বর্গ করে দিব, সিম্পল। এখানে জাস্ট আমরা কাজ শুরু করে দিব, কিছু তো করার নেই, এখানে বর্গ করে দাও। এই পাশে শূন্য না? ওকে, তাহলে একটা কাজ করা যায়। সহজ বুদ্ধি হচ্ছে আমরা একটাকে অন্য পাশে নিয়ে যাই, তাহলে স্কোয়ার করতে আমাদের সুবিধা হবে। নাহলে এই পাশেই দুইটাকে রেখে স্কোয়ার করলে কি হবে? 2ab, এই কনসেপ্টে গেলে আমাদের রুট আবার থেকে যাবে। যদি আমি একটাকে অন্য পাশে নিয়ে যাই, স্কোয়ার করলে রুট একবারে গায়েব হয়ে যাবে। আমি বলবো এখানে রুট ওভার x রুট ওভার 1 প্লাস y সমান মাইনাস y রুট ওভার 1 প্লাস x। ইয়াদিন এই লাইন বুঝতে পারছো কেন লিখছি? যাতে করে এই পাশে স্কোয়ার করলে কিন্তু এখানে a স্কোয়ার স্কোয়ার রুট নাই হয়ে যাবে, b স্কোয়ার রুট নাই হয়ে যাবে। যদি 2ab করতে যাই আবার রুট থেকে যাবে। আমি যদি এখানে একটাকে ডান পক্ষে নিয়ে যাই দেন স্কোয়ার করি, দেখো রুট আর থাকবেই না স্কোয়ার করলে। বুঝতে পারছো দুই পাশে নিয়ে যাওয়ার কারণ? নাকি এখনো বোঝা নাই? আমি যদি বলি a রুট ওভার a প্লাস রুট ওভার b সমান 0, এখন স্কোয়ার করে দেখো তো কি থাকে? a স্কোয়ার রুট ওভার a স্কোয়ার a হবে, রুট ওভার b স্কোয়ার b হবে, দেন 2 রুট ওভার ab। রুট কি ঝামেলা না? তো এটা না থাকবে না যদি আমি একটা কাজ করি রুট ওভার a সমান মাইনাস রুট ওভার b লিখে। এখন যদি স্কোয়ার করি কি হবে? a সমান b, রুটটা গায়েব হয়ে গেল না? এই জন্য যদি এক পাশেই রুট রেখে দাও দুইটাই, তাহলে স্কোয়ার করলে তোমার একটা রুট থেকে যাবে। যদি দুই পাশে নিয়ে যাও স্কোয়ার করলে রুটটা চলে যাবে। এই কাজটাই করতেছি এখানে। এখন ডান এক পাশে নিয়ে গেছি না, দুইটাকে দুই পাশে নিয়ে গেলাম, দেন স্কোয়ার করলে কি হবে দেখো? x স্কোয়ার ইন্টু 1 প্লাস y, এখানে কি আসবে? y স্কোয়ার ইন্টু 1 প্লাস x। এখন এগুলোকে ভাঙো,
x স্কয়ার প্লাস x স্কয়ার y এখানে আসবে ইকুয়াল টু y স্কয়ার প্লাস y স্কয়ার x। এখন এখানে তুমি পাইকারি ডিফারেন্সিয়েশন মারো, উভয় পক্ষকে x দ্বারা ডিফারেন্সিয়েট করো। এখানে অনেকগুলো চেইন মেথড আসবে, ডিফারেন্সিয়েট করলে কি আসবে এখানে 2x, দেন এখানে চেইন মেথড আসবে, ইউভি মেথড আসবে প্রথমে x স্কয়ার ইনটু ddx অফ y প্লাস y ইনটু ddx অফ x স্কয়ার কি হবে, এটা ডাইরেক্ট ইউভি হয়ে গেল। ddx অফ x স্কয়ার সমান হচ্ছে 2x, বুঝছো কিনা এই লাইনটা? সমান এই পাশে আসো, এখানে y স্কয়ার প্রথমে লিখব আমরা 2y দেন ddx অফ y, এটা এই পাশ থেকে আমি সরাই দেই, তো দরকার নেই আসলে। এখন দেখো, এখন y স্কয়ার x না, এখানে আবার চেইন মেথড আসবে, y স্কয়ার জায়গায় থাকবে ddx অফ x হচ্ছে 1, দেন x জায়গায় থাকবে ddx অফ y স্কয়ার কি হবে 2y ইনটু ddx অফ y। এখন কি করবা, ddx অফ y সবগুলোকে একসাথে করো, দেন বাকিটা তোমার ddx অফ y তে বের করতে হবে, সেটা বের করে ফেলবা। এখন খেয়াল করো কি কি করা যায় এখানে, ddx অফ y সবগুলোকে একপাশে করলে, মানে ddx অফ y আমি কমন নিব, এখানে আছে কত, কোথায় এটা, হ্যাঁ y ddx অফ, হ্যাঁ ঠিক আছে তো, y ইনটু ddx অফ x কত 2x, ঠিক আছে তো। এখানে ইউভি মেথড খেয়াল করো, x স্কয়ার ইনটু ddx অফ y দেন y ইনটু ddx অফ x তো 2x। চেইন মেথড, এটা একটা ফাংশন, এটা আলাদা একটা ফাংশন, একটাকে জায়গায় রাখবো অন্যটাকে ডিফারেন্সিয়েট করব, প্লাস অন্যটাকে জায়গায় রাখবো আগের বারেরটাকে ডিফারেন্সিয়েট করব, এটা জাস্ট আগের পিছে আর কি, দুইটাকেই সেম কাজের ভিতর দিয়ে যাওয়া লাগবে। ওকে, এখন তাহলে আসো আমরা ddx অফ y কমন নিই, ddx অফ y কমন নিলে এখানে কি থাকবে x স্কয়ার, এই পাশ থেকে এগুলো আনলে কি হবে -2y, হ্যাঁ y স্কয়ার x স্কয়ার প্লাস x স্কয়ার y, এখানে এখানে এই যে y স্কয়ার জায়গায় আছে, y স্কয়ার জায়গায় আছে x কে করলে 1, আর x জায়গায় আছে y স্কয়ার কে করলে 2y দেন ddx অফ y। এখানে কিন্তু y স্কয়ার কে করার সময় আমাদের চেইন মেথড আসছে, y স্কয়ার কে করলে 2y দেন y কে আবার করা লাগবে, সেটা হচ্ছে ddx অফ y, মিস করি নাই। এখন আমরা ddx অফ y কমন নিব, এই পাশে কি আছে শুধু x স্কয়ার, এই পাশ থেকে এদিকে নিয়ে আসবো আমি, এই পাশ থেকে আসবে আমাদেরকে -2y নাকি -2y, এই পাশ থেকে আরেকটা কি আসবে -2xy। ddx অফ y ওয়ালা সবগুলোকে এক পাশে নিয়ে গেছি, বাকি সবগুলোকে আমি ডান পাশে নিয়ে যাব, তাহলে বাকি ডান পাশে কি আছে, এখানে আছে y স্কয়ার, এই পাশ থেকে কে যাবে -2x, এটা কে যাবে -2xy। এখন জাস্ট এটাকে এই পাশে নিয়ে যাও, তোমার ddx অফ y এর আনসারটা বের হয়ে গেল, ddx অফ y will be y স্কয়ার -2x -2xy ডিভাইডেড বাই x স্কয়ার -2y -2xy, এই হচ্ছে আনসার। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, এই ধরনের ফাংশনকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন, যেখানে তুমি x এবং y কে আলাদা করতে পারবে না, মানে একটাকে অন্যটার ফাংশন আকারে প্রকাশ করা যায় না, অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন, এই হচ্ছে সেই টাইপটা। পরীক্ষায় আসলে ম্যাথটা এইভাবেই করতে হবে, যেটা শর্টকাট আমি তোমাদের শিখিয়ে দিছিলাম পার্শিয়াল ডেরিভেটিভের মাধ্যমে করা, সেটা কিন্তু তোমাদের সিকিউর জন্য মানে গ্রান্টেড না, সেজন্য এটা আমি এখানে দেখাচ্ছি না, ঠিক আছে। এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে কি এটাকে তোমার ওই পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে করা যায়, বাট এখন দেখাচ্ছি না সেটা। পার্শিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে তুমি x এর সাপেক্ষে যখন করবা তখন x কে ধ্রুবক x কে ভেরিয়েবল ধরবা, y কে ধ্রুবক ধরে ফেলবা, আর এইভাবে করে যে খুব বেশি সময় লাগবে ব্যাপারটা এরকম না, এইচএসসিতে আসলে এতটা কম সময় দেয় না, বুঝছো? এটা বুঝছো কিনা বলো, যেটা দেখালাম সেটা তোমাদের মেইন মেথড, সেটা দিয়ে তোমাদের সিকিউ করা লাগবে, সিকিউতে এইভাবেই করতে হবে তোমাদের। গেল এটা, আমরা সামনেটাতে যাই। এখন আরেকটা টাইপ খেয়াল করে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে ফাংশনের সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন। ফাংশনের সাপেক্ষে এতক্ষণ আমরা করছি x এর সাপেক্ষে বা y এর সাপেক্ষে, ভেরিয়েবল সাপেক্ষে ছিল, এখন হবে ফাংশনের সাপেক্ষে ফাংশনের, এটা আলাদা একটা টপিক। ফাংশন সাপেক্ষে ফাংশনের ডিফারেন্সিয়েশন। এক্সাম্পল হিসেবে দিলাম আমি, মনে করো এখানে dd sin x অফ ln x, তোমাকে বলা হলো sin x এর সাপেক্ষে ln x এর ডিফারেন্সিয়েশন করো। দেখতে কঠিন মনে হলে আসলে কঠিন না, sin x এর সাপেক্ষে ln x এর ডিফারেন্সিয়েশন করতে গেলে আবার সেম কথা, যদি ম্যাথমেটিক্যাল ভাষায় ডিফারেন্সিয়েশনের মধ্যে ভাগ বলতে কিছু নাই, আমরা তাও এখানে ভাগ করে ফেলতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। আমরা কি করব, উপরে নিচে
dx দিয়ে ভাগ করে দিব। দেখো তো আমি কি sin x এর সাপেক্ষে ln x এর সূত্র পারি? ডিফারেন্সিয়েশনের পারি না। আমি পারি কি x এর সাপেক্ষে ln x এরটা পারি, x এর সাপেক্ষে sin x এরটাও পারি। আমি করব কি, দেখো সিম্পলি এটাকে কি d ln x বলা যায় না? আমি বলবো এখানে d ln x ডিভাইডেড বাই dx, এখানে কি বলবো d sin x ডিভাইডেড বাই dx। দেখো তো জিনিসটা এখন আমাদের চেনা না, ddx অফ ln x ddx অফ sin x। তাহলে এখন কাজ তো সহজ, ddx অফ ln x সমান কত 1/x, ddx অফ sin x সমান কত cos x। তাহলে এই যে 1/x টা তো নিচে, তাই এই 1/cos x সমান কত sec x না, এটাকে বলা যায় sec x বাই x। आंसर শেষ। এটা হচ্ছে ফাংশন সাপেক্ষে ফাংশনের, অথবা তুমি এটাকে 1/x cos x ও বলতে পারো, কোনো সমস্যা নেই, যার যেভাবে মন চায় বলতে পারো। আমি বলছি x sec x বাই x, তুমি চাইলে 1/x cos x ও বলতে পারো, or 1/x cos x, যার যেটা ভালো লাগে। তো এইরকম ভাবে তোমাকে কোন একটা ফাংশন সাপেক্ষে অন্য একটা ফাংশন ডিফারেন্সিয়েশন করতে বললে উপরেরটা উপরে নিচেটা নিচে রেখে তাদেরকে তাদের যার যার ভেরিয়েবল দ্বারা ডিফারেন্সিয়েশন করে ফেলবা, কোনো সমস্যা নেই। আমি যদি তোমাকে এখন বলি 10x এর সাপেক্ষে sec x এর ডিফারেন্সিয়েশন করো, dd 10x অফ sec x, sec x কে করো ddx অফ sec x, নিচে করো 10x কে ddx অফ 10x, বাকিটা যা আসবে তোমার आंसर অটোমেটিক্যালি মিলে যাবে। বুঝা গেছে? আরেকটা দিলাম, খেয়াল করো। আমি তোমাকে বললাম এখন যে x সমান a ইনটু থিটা মাইনাস sin থিটা। খেয়াল করো এখানে আমি x কে প্রকাশ করতেছি কার মাধ্যমে? থিটার মাধ্যমে। দেন বললাম y সমান a মাহিন কথা না 1 মাইনাস cos থিটা। এখন তোমাকে বললাম যদি এটা হয় তাহলে এখান থেকে তোমাকে বলা হলো ddx অফ y সমান কত। এখন দেখো আবার সেই ঝামেলা, x কেও প্রকাশ করা হয়েছে থিটার মাধ্যমে, y কেও প্রকাশ করা হয়েছে থিটার মাধ্যমে। তাহলে ডিফারেন্সিয়েশন যদি বলা হয় আমাকে ddx অফ y, এটা আমার জন্য একটা ঝামেলা, কারণ x মানে কি আমি কি লিখতে হবে এটা, x এর জায়গায় আমি লিখতে হবে এটা, আর y এর জায়গায় লিখতে হবে কি এটা। সেটা না করে আমি যা করব এটাকে কি মিলাই লিখতে পারি না? খেয়াল করো তো, ddx অফ y আমি কি উপরে নিচে d থিটা দ্বারা ভাগ করতে পারি না? dy বাই থিটা আর নিচে dx বাই থিটা। এখন দেখো তো যার যার ভেরিয়েবল দ্বারা তাড়াতাড়ি ডিফারেন্সিয়েশন করা যাবে না? y কার ফাংশন? থিটার ফাংশন, থিটার সাপেক্ষে তো অবশ্যই এটাকে করা যাবে ডিফারেন্সিয়েশন। x কার ফাংশন? থিটার ফাংশন, থিটার সাপেক্ষে তো অবশ্যই তাকে ডিফারেন্সিয়েশন করা যাবে। তাহলে কি হবে এখানে dd থিটা অফ y এর জায়গায় কি লিখবো আমরা? a ইনটু 1 মাইনাস cos থিটা। আমি একবারে ভেঙে লিখে দেই a মাইনাস a cos থিটা। a মাইনাস a cos থিটা না, না এখানে তো 1, আর নিচে কি dd থিটা অফ x এর জায়গায় কি লিখবো? a থিটা। এখন হচ্ছে a থিটা মাইনাস a sin থিটা। এখন দেখো এটা কিন্তু তোমাদের সহজ ম্যাথের মধ্যে পড়ে, dd থিটা অফ a মাইনাস a cos থিটা। dd থিটা অফ a কি হবে? 0 না, এ তো ধ্রুবক, তো a কে করলে 0, মাইনাস a cos থিটা কে করলে কি হবে? মাইনাস a cos থিটা কে করলে হচ্ছে মাইনাস sin থিটা। নিচে আসো, dd থিটা অফ a থিটা কে করলে আসবে a, আর dd থিটা অফ a sin থিটা মাইনাস a cos থিটা। এই তো आंसर যা আসছে তাই তোমার आंसर। এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, a sin থিটা ডিভাইডেড বাই a কমন নাও 1 মাইনাস cos থিটা। a কাটা যাচ্ছে, থাকবে কে পরে sin থিটা বাই 1 মাইনাস cos থিটা। ঠিক আছে কিনা? এখন এটাকে তুমি আরেকটু সামনে নিতে পারো, কোনো সমস্যা নেই। sin থিটা না ডিভাইড বাই 1 মাইনাস cos থিটা না, এটাকে তুমি চাইলে এইভাবে নিতে পারো এই পাশ থেকে, সেটা হচ্ছে sin থিটাকে তুমি sin 2 থিটা সূত্রে নিতে পারো। এটাকে লেখা যায় কি 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, আর 1 মাইনাস cos 2 থিটাকে কি বলা যায়? 2 sin স্কয়ার থিটা বাই 2। উপরের 2 নিচের 2 কাটা, উপরের sin থিটা বাই 2 একটা sin থিটা বাই 2 কে কাটবে, তাহলে cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2 কি হবে? cot থিটা বাই 2। आंसर হচ্ছে cos থিটা বাই cot থিটা বাই 2। এখন তুমি যদি এই নিয়ে আটকে যাও স্যার তোমাকে মার্কস দিবে, সমস্যা নেই, বাট তুমি খেয়াল করবা তুমি তো সূত্র পারো, একটু বেশি লাইন গেলে সমস্যা কি? এইটা থেকে অবশ্যই এটা বেটার, ফাংশন যত সিম্পল হয় তত ভালো आंसर। ঠিক আছে কিনা? কিভাবে করব? dx by dy সমান dx by dz into dz by dy এটাকে ভাগাকার করে কিভাবে করতে বলছো? আমি সাইড অফ dz এর d থিটা দ্বারা না লিখেই তো পাপ করছো, লিখছো কেন? অঙ্কটাও মানে সাইড অফ না দিতাও মানে ওটা বুঝছি, এটা আসলে ম্যাথমেটিক্যালি করা যায় না, এটা আমি একটু আগে আমিও বলছি ম্যাথমেটিক্যালি করা যায় না, বাট করলে সমস্যা হয় না। কোনটা? dx by dy সমান dx by dz into dz by dy ঘুরে ফিরে যে এলো সে কদুই হয়। ও কি বলছে বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশন একটু আগে বলে আসছি না যে ডিফারেন্সিয়েশন আসলে তুমি ভাই ভাগ করতে পারো না।
এই চেইন মেথডের যে মূল যে প্রমাণটা, মূল প্রমাণের মধ্যে কি ছিল আসলে? তাহলে এই যে আমরা চেইন মেথডটা ইউজ করি, এখানে কিন্তু ঘুরে ফিরে ওই ডিজেড ডিএক্স ডিওয়াই থাকে। ওই যে একটাকে ধরে নেওয়া ফাংশন, মানে একটাকে এক্স ধরে নিয়ে বাকি কাজ করা, এটা তোমাদের ওই চেইন মেথডের যে প্রমাণটা আছে সেটার মধ্যে এটা ভেবে দেয়া আছে। বুঝা গেছে? তা আমার সাজেশন হবে এখানে উভয় পক্ষ ডি থিটা দ্বারা ভাগ করে, এটা বললো না, আমি বলতে বলিও নাই, কিন্তু ডি থিটা দ্বারা ভাগ করা যায়, ভাগ করতে এই কথা বলার দরকার নেই, কোনো কথা না বলে শুরু করে দিবা। ঠিক আছে, বুঝতে পারছো? ও তোমাদের বেচেন না, ও তোমাদের ছোট 25 বেচো। আমি বলছি ক্লাস করতে আজকে একটা। সবাইকে এটা বুঝতে পারছো কি করছি? আচ্ছা, আচ্ছা এটা গেল। এরপরে আমরা আলাদাভাবে দেখবো এখন ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন মানে কোনটা বলো তো? অব্যক্ত ফাংশন। ইমপ্লিসিটটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ইমপ্লিসিট ফাংশন একটু আগে যা করছিলাম বলে আসছিলাম ইমপ্লিসিট, সেটা কিন্তু এখনো ওটা অলরেডি ইমপ্লিসিট করে আসছি আমরা, বাট এখন আলাদাভাবে নাম নিচ্ছে কি ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন, ইমপ্লিসিট ফাংশন। তো একটা ফাংশন তোমাকে দিলাম, মনে করো আমি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। এখান থেকে তোমাকে আমি জিজ্ঞেস করলাম ডিডি এক্স অফ ওয়াই সমান কত? এক্স এর সাপেক্ষে শুরু করো হিসাব, এটাকে লেখা যায় 2x, দেন এখানে বলা যায়, এখানে আসবে ইউভি মেথড এক্স ডিডি এক্স অফ ওয়াই প্লাস ওয়াই ডিডি এক্স অফ এক্স হচ্ছে 1, দেন ওয়াই স্কোয়ারকে করলে কি আসবে 2y ডিডি এক্স অফ ওয়াই সমান 0। এখন এখানে আমরা ডিডি এক্স অফ ওয়াই কমন নিব, ডিডি এক্স অফ ওয়াই কমন নিলে কি থাকবে এক্স প্লাস 2y, সব কিছুকে অন্য পাশে নিয়ে গেলে কি হবে মাইনাস 2x মাইনাস ওয়াই। এখান থেকে আমি লিখতে পারি ডিডি এক্স অফ ওয়াই সমান মাইনাস 2x মাইনাস 2y ডিভাইডেড বাই এক্স প্লাস 2y। ঠিক আছে কিনা? এটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশনের সলিউশন সিকিউতে করার জন্য। এমসিকিউতে শর্টকাট কি ইউজ করতে পারো? এমসিকিউতে শর্টকাট, এমসিকিউ শর্টকাট, শর্টকাটটা হচ্ছে তুমি এই যে শূন্যকে ডান পাশে রাখবা, শূন্য ডান পাশে অলরেডি এখানে দেয়া আছে, শূন্য ডান পাশে রেখে বাকি যা আছে পুরোটাকে তুমি বলবা এফ, স্মল এফ। আমরা এটা সমান বলবো, এখানে আমরা বলতে পারবো ডিডি এক্স অফ ওয়াই সমান বলবো মাইনাস, উপরে লিখবা এফ এক্স, নিচে লিখবা এফ ওয়াই। এটা কিন্তু এমসিকিউ, মাথায় রেখো। ক্যাপিটাল এফ এক্স দ্বারা কি বোঝাচ্ছি? এই বামপক্ষের পুরো জিনিসটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করবা। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা মানে কি? মানে হচ্ছে এক্স ছাড়া বাকি সবাই ধ্রুবক, তাহলে এক্স স্কোয়ার কে করলে কি আসবে? ওটা তো নর্মাল 2x আসবে, তাহলে মাইনাস উপরে আসবে 2x, নিচে আসো ওয়াই কি ধ্রুবক না, এখন ওয়াই সহগ হিসেবে বাইরে আসবে, আর এক্স কে সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স হলে কি আসবে 1, 1 লিখে দাও। আর ওয়াই স্কোয়ার কি শূন্য না? ওয়াই স্কোয়ারটা এখন 0, মানে ধ্রুবক, ডিফারেন্স করলে শূন্য আসবে, মাইনাস 2x প্লাস। নিচে আসো, নিচে কি করবো ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। মাথায় রেখে এখানে কিন্তু পণ্ডিত করে আবার উপরে ওয়াই দিও না, এখানে কিন্তু সিরিয়ালি এক্স উপরে আসবে, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে যা আসে তা হচ্ছে উপরে, নিচে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করে যা আসে। তো এখন এক্স স্কয়ার হচ্ছে 0, এক্স ওয়াই কে করলে এখন এক্স হচ্ছে ধ্রুবক, ওয়াই হচ্ছে ভেরিয়েবল, তাহলে এক্সটা সহগ হিসেবে সামনে আসলে ওয়াই কে করলে 1 হবে, ওয়াই স্কয়ার কে করলে কি আসবে 2y। এই হচ্ছে তোমার আনসার। দেখো খেয়াল করে আনসারটা তোমার সেমই আসছে। মাইনাস যদি উপরে নিয়ে নেই, মাইনাস 2x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2y। এটা হচ্ছে তোমার শর্টকাট এমসিকিউতে করার জন্য। এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স, এখান থেকে তোমাকে বলা হলো ডিডি এক্স অফ ওয়াই কত বের করো। শর্টকাট ছাড়া কিন্তু, বাই দ্য ওয়ে, শর্টকাট ছাড়া কি করা উচিত বলো তো? এই তো সাবাস, লন করলে কি হবে ওয়াই লন এক্স সমান এক্স লন ওয়াই। এখন মারো তোমার ডিফারেন্সিয়েশন, এখানে আসবে ইউভি মেথড ইউ ওয়াই ইন্টু ডিডি এক্স অফ ln x হচ্ছে 1/x, দেন ln x জায়গায় থাকবে, y কে করলে ডিডি এক্স অফ ওয়াই, দেন এখানে আসো x কে জায়গায় রাখবো, ডিডি এক্স অফ ln y হবে 1/y, চেইন মেথডের কারণে আবার লিখতে হবে ডিডি এক্স অফ ওয়াই, দেন ln y জায়গায় থাকবে, x কে করলে আসবে 1। এখন দুই পাশ থেকে ডিডি এক্স অফ ওয়াই তুমি কমন নিবা, ডিডি এক্স অফ ওয়াই কমন নিলে এখানে থাকবে ln x, বাম ডান পক্ষ থেকে আসবে x/y মাইনাস x/y, আর সবগুলোকে ডান পাশে নিয়ে যাও, বাকি সবগুলোকে ln y মাইনাস y/x। এখন একটু লসাগুর সুখে নিয়ে জিনিসটাকে সাজাও, ডিডি এক্স অফ ওয়াই ইন্টু ওয়াই লসাগু নাও, ওয়াই লন এক্স মাইনাস এক্স, এখানে লসাগু নাও এক্স এক্স
ln y মাইনাস y। এখন জাস্ট তুমি বলতে পারবা ddx অফ y সমান, এটাকে উল্টা করে সামনে দিয়ে দিবা, এটা উপরে আসছে x ln y মাইনাস y ডিভাইড বাই x, আর ওটা উল্টা হয়ে উপরে গিয়ে হবে y বাই y ln x মাইনাস x। তাহলে নিচে কি থাকবে x ইন্টু y ln x মাইনাস x, y ইন্টু x ln y মাইনাস y। এই হচ্ছে তোমার আনসার। এটা হচ্ছে তোমার সিকিউতে এইভাবে আসলে করতে হবে। এই যেদিকে খেয়াল করো, এটা গত ক্লাসে সাকসেসিভ পড়াইছি না তোমাদের, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তোমাদেরকে বললাম dx 100 x টু দি পাওয়ার 99, অর্থাৎ এটা হচ্ছে x টু দি পাওয়ার 99 এর 100তম ডেরিভেটিভ কত হবে? x টু দি পাওয়ার 99 এর 100তম ডেরিভেটিভ কত হবে? এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। কেন? হ্যাঁ, ওয়ান কই আসলো? 9 x টু দি পাওয়ার 99 তো। ওর আনসার ঠিক আছে, বাট কারণ ভুল বলছে। দেখো পাওয়ার 99 না, আমি কততম বার করতেছি? 100তম বার। তাহলে অবশ্যই পাওয়ার থেকে যদি ডিফারেন্সিয়েশনের সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই এটা ইভেন্চুয়াল আনসার শূন্যই দিবে তোমার। এটা সহজ এক্সাম্পল দিই, বুঝতে পারবা। ধর আমি তোমাকে বললাম আমাদের ফাংশন হচ্ছে y সমান x টু দি পাওয়ার 5, y1 সমান কি হবে 5x টু দি পাওয়ার 4, y2 সমান কি হবে 5 ইন্টু 4 x টু দি পাওয়ার 3, y3 সমান কি হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু x স্কোয়ার। আমি দেখাচ্ছি এটাকে প্যাটার্ন বোঝানোর জন্য, এইভাবে রেখে দিচ্ছি গুণ না করে। y সমান কি হবে 5 4 3 2x, তারপরে y5 সমান কি হবে 5 4 3 2 1 x টু দি পাওয়ার 1 মাইনাস 1 0, সো নাই। এরপরে দেখো তো কি হবে, এরপর আমি যাই বলিস y টু দি পাওয়ার y6 সমান কি হবে, এটা কি ধ্রুবক না পুরোটা 0, y7 সমান কি হবে 0। তাহলে পাওয়ার ছিল কত 5 পর্যন্ত ডিফারেন্সিয়েশন করলে একটা ধ্রুবক পাইছি আমরা, এবং পাওয়ার যদি 5 থাকে y5 সমান কত আসছে 5 ফ্যাক্টোরিয়াল, আর y6 সমান কত 0, y7 সমান কত 0। তাহলে পাওয়ার যা তার থেকে এক বেশি করা মানে তুমি 0তে পৌঁছে গেছো। আর যদি তোমাকে বলতো ddx 99তম বার করলে কি হবে, আনসার আসতো 99 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা তোমাদের পরীক্ষায় দিতে পারে, তোমাকে পরীক্ষা এভাবে দিতে পারে যে ddx n x টু দি পাওয়ার n সমান কি হবে n ফ্যাক্টোরিয়াল। এটা তোমাদের কনসেপ্ট। আর যদি আমাকে বলা হয় ddx n+1 x টু দি পাওয়ার n, তাহলে যত পাওয়ার তার থেকে একবার বেশি করতেছি, মানে আনসার কি হবে 0। বুঝা গেছে? কম পড়লে তো হিসাব অনুযায়ী যা আসার আসবে, কম পড়লে তোমার এই ফ্যাক্টোরিয়ালটাই চেক করবে। আর যদি আরেকবার কম দেয় কি আসতো 99 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স থাকতো একটা, এই যে দেখো তো এটা কি 5 ফ্যাক্টোরিয়াল না ইন্টু এক্স। এটা তুমি বুঝে নিবা, এটা ধরতে পারলে বাকিটা তুমি বুঝে নিতে পারবা নিজের মতো করে। ঠিক আছে, গেল এটা। এখন গত ক্লাসে তো পর্যায়ক্রমিক অন্তরীকরণের অনেকগুলো দেখাইছিলাম তোমাদের প্র্যাকটিস, আজকে একটা করো, এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে y সমান 1/ax প্লাস b, এই ফাংশনটার জন্য তুমি nতম ডেরিভেটিভটা বের করো। এটাকে আগে আমরা নিজেদের মতো লিখি, এটাকে লেখা যায় কিভাবে ax প্লাস b টু দি পাওয়ার -1 না, মেইন ফাংশনটাকে তো এইভাবে লেখা যায়। তাহলে আমরা y1 প্রথমবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে -1 সামনে আসবে না, -1 সামনে আসলো, x প্লাস b টু দি পাওয়ার -2। তারপরের বার করলে কি হবে y2, দেখো তো -2 সামনে যদি আসে -2 ইন্টু -1, এটা কি প্লাস হয়ে যাবে না? আমি একবার লিখতে পারি এখানে 2 টাইমস 1। আমি কেন এইভাবে 2 না লিখে 2 ইন্টু 1 লিখছি, কারণ আমার জানা আছে আনসার, পরে সাজানোর পরে বুঝতে পারবা। -3 না এখানে হবে। দেন আমি যদি বলি y3 সমান কি হবে, দেন এখানে একটা -3 আসবে, -3 টাইমস 2 টাইমস 1 x প্লাস b টু দি পাওয়ার -4। y4 সমান কি আসবে, এখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 টাইমস 3 টাইমস 2 টাইমস 1। বুঝতেছো ব্যাপারটা ফ্যাক্টোরিয়ালের মামলা, বাট প্লাস মাইনাসটা তোমার বারবার বদলে বদলে আসতেছে, আগেরটায় প্লাস পরেরটায় মাইনাস, প্লাস মাইনাস এভাবে চলতেছে। এখানে কি আসবে x প্লাস b টু দি পাওয়ার -5। এইটুকু দেখে যদি তুমি প্যাটার্ন বুঝে যাও তাহলে তোমার কাজ শেষ। তুমি এখান থেকে জাস্ট nতম টার্মটা বলতে হবে না। ভালো করে খেয়াল করো, যততম ডেরিভেটিভ পাওয়ারটা কিন্তু তার থেকে এক বেশি মাইনাসের দিক থেকে। 1তমটাতে -2, 2তমটাতে -3, 3তমটাতে -4, 4তমটাতে -5, nতমটাতে কি হবে -n+1। ঠিক আছে, সামনে কি আছে দেখো, 1তমটাতে 1, 2তমটাতে 2 ইন্টু 1, 3তমটাতে 3 ইন্টু 2 ইন্টু 1, 4তমটাতে 4 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1। তার মানে যততম তততমটাতে ফ্যাক্টোরিয়াল আসবে। বোঝা গেছে কিনা? n ফ্যাক্টোরিয়াল মাস্ট। ঝামেলা একটাই, সেটা হচ্ছে মাইনাস প্লাস এই ব্যাপারটা। তাহলে দেখো তো বেজুড়তম ডিফারেন্সিয়েশনে মাইনাস না, জোড়তম ডিফারেন্সিয়েশনে প্লাস না,
যদি এটা হয় সেটাকে তুমি কেমনে মেনটেন করবে খেয়াল করো, আমি সিরিয়ালি লিখে যাই আগে, খেয়াল করো। n তমটাতে এটা তো নিশ্চিত ax প্লাস b টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 আছে, এটাও তো নিশ্চিত a টু দি পাওয়ার, এটাও তো নিশ্চিত যে n ফ্যাক্টোরিয়াল আছে। খেয়াল করো, ভালো করে খেয়াল করো। ও আমি আসল কাজ যদি করি নাই, a আছে না একটা, এই কাজটা করতে ভুলে গেছিলাম। চেইন মেথড আছে না আমার, এই যে ডিফারেন্সিয়েট করার পরে এই ax প্লাস b কে আবার করতে হবে না ডিফারেন্সিয়েশন, বলে কি একটা a সামনে আসবে না, a একটা সামনে আসবে, দেন পরের বার আবার একটা a আসবে না, ওটা হবে a স্কয়ার। তাহলে এখানে দেখো a স্কয়ার আসবে, এখানে কি আসবে a কিউব, এখানে কি আসবে a টু দি পাওয়ার 4। তাহলে যততম তততম পাওয়ার হচ্ছে এটা। এক নম্বরটাতে a এর পাওয়ার 1, দুই নম্বরটাতে a এর পাওয়ার 2, তিন নম্বরটাতে a এর পাওয়ার 3, চার নম্বরটাতে a এর পাওয়ার 4। তাহলে n তমটাতে a এর পাওয়ার কত আসবে n। প্লাস মাইনাসের ঝামেলা রয়ে গেল, সেটা কেমনে সলভ করব? এবং n ফ্যাক্টোরিয়াল তো আছে, বোঝা যাচ্ছে। এই দেখো এক নম্বরটাতে এক ফ্যাক্টোরিয়াল, দুই নম্বরটাতে 2 ফ্যাক্টোরিয়াল, তিন নম্বরটাতে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে একবার আমি n ফ্যাক্টোরিয়াল লিখে দেই, ঝামেলা থাকলে এখন কোনটাতে প্লাস মাইনাস, সেটা কেমনে মেইনটেইন করবা, -1 টু দি পাওয়ার n দিয়ে। তাহলে দেখো এখন n এর জায়গায় তুমি যদি 1 বসাও আনসার আসবে মাইনাস, n এর জায়গায় তুমি যদি 2 বসাও আনসার আসবে প্লাস। এখন এটা তো তোমরা এখন মনে রাখবা, পরীক্ষায় তো আর আমারই তো মনে আছে এটা, পরীক্ষায় এমন সিচুয়েশন যদি আসে যে বেজুড়তমটাতে আসে প্লাস, জুড়তমটাতে আসে মাইনাস, এখানে কিন্তু উল্টা, বেজুড়তমটাতে মাইনাস, জুড়তমটাতে প্লাস। পরীক্ষা যদি সেটা আসে তখন কিভাবে বলবা, তখন তুমি বলবে এইভাবে -1 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে ব্যাপারটা মিলে যাবে। এটা জাস্ট মনে রাখবা, কখন এটা ইউজ করবো, যখন জুড়তমটাতে মাইনাস, বেজুড়তমটাতে প্লাস। জাস্ট n এর জায়গায় n প্লাস 1 লিখে দিলেই তো ব্যাপারটা পুরো ঘুরে যায় না। তখন 1 বললে 1 প্লাস 1 মিলে 2 হবে, আনসার আসবে পজিটিভ। 2 বললে 2 প্লাস 1 সমান 3 হবে, আনসার হবে নেগেটিভ। তখন জুড়ে আসবে প্লাস, জুড়ে আসবে মাইনাস, বেজুড়ে আসবে প্লাস। বুঝা গেছে কিনা? আশা করি বুঝতে পারছো। এটা হবে কখন, যখন ইভেনে মাইনাস এবং যখন অডে প্লাস, তখন আমরা ইউজ করব এই মেথডটা। এখন দেখো প্রত্যেকটা হিসাব বুঝতে পারছো কিনা? আমরা কিন্তু 4টা করলেই বুঝে যাওয়ার কথা, আমি তাও 5টা করছি। পাওয়ারটা যততম ডিরাইভেটিভ তার থেকে এক বেশি মাইনাস, এর পাওয়ারটা একটা একটা করে বাড়তেছে, প্রথমটাতে a, চেইন মেথড থেকে পরেরটাতে আগের এর সাথে এখানের যোগ হয়ে মানে গুণ হয়ে a স্কয়ার, a কিউব, a টু দি পাওয়ার 4, n তোমাদের a টু দি পাওয়ার n। আর নাম্বার হিসেবে সামনে একটা একটা করে খালি বাড়তেছে, তাহলে অবশ্যই এক থেকে শুরু করে যদি একটা করে বাড়তে থাকে, ইভেন্চুয়ালি সবাই ফ্যাক্টোরিয়াল দিচ্ছে তোমাকে, n তোমাদের চেইন ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস প্লাসের ব্যাপারটা আশা করি বুঝতে পারছো নাকি? তো এটা একটা সুন্দর প্রবলেম, যেটা তোমার পরীক্ষা আসলে তুমি সলভ করতে পারবা। এই টাইপের ম্যাথ, এর কাছাকাছি ম্যাথ পরীক্ষায় আসতে পারে। স্পর্শক অবিলম্ব থেকে আর ম্যাথ করাচ্ছি না, গত ক্লাসে যা করেছে তাতেই এনাফ, এর বেশি করার দরকার নেই। ক্রমবর্ধমান ফাংশন, এই টপিকটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। ক্রমবর্ধমান ফাংশন, ক্রমহ্রাসমান ফাংশন, এই ব্যাপারটা কিন্তু আছে, সেটা একটু আলোচনা করি আমি। ক্রমবর্ধমান বলতে কি বুঝাই, যে ফাংশনটা এর মান সবসময় বাড়তে থাকবে, তুমি ইনপুট বাড়াবা আউটপুট বাড়তে থাকবে। ক্রমহ্রাসমান মানে কি, ইনপুট বাড়াবা আউটপুট কমতে থাকবে, এটা তো ক্রমহ্রাসমান নাকি? এখন কোনো কোনো ফাংশন আছে একটা রেঞ্জের মধ্যে ক্রমবর্ধমান, একটা রেঞ্জের মধ্যে ক্রমহ্রাসমান। যেমন ধর আমি যদি সাইন ফাংশন বলি, এই রেঞ্জে সে ক্রমবর্ধমান, এই রেঞ্জে সে ক্রমহ্রাসমান, ইনফ্যাক্ট সে এই রেঞ্জে ক্রমহ্রাসমান। আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সে ক্রমবর্ধমান, তাহলে বাড়তেছে ক্রমবর্ধমান, কমতেছে ক্রমহ্রাসমান। কোনো ফাংশন জাতিগতভাবে পুরোটাই ক্রমবর্ধমান, কোনো ফাংশন জাতিগতভাবে পুরোটাই ক্রমহ্রাসমান, আর কোনো ফাংশন রেঞ্জের মধ্যে ক্রমবর্ধমান, অন্য রেঞ্জে ক্রমহ্রাসমান। ঠিক আছে? যেমন ধরো এটা কি দুইটাই আছে, ক্রমবর্ধমানও বলতে পারবে একটা জায়গা পর্যন্ত, আবার ক্রমহ্রাসমান বলতে পারবা। ক্রমবর্ধমান হইলে কি হয়, ddx অফ y পজিটিভ হয়, বাড়তেছে না, ddx অফ y পজিটিভ। আর ক্রমহ্রাসমান হলে কি হয়, ddx অফ y নেগেটিভ, মানে ঢালটা নেগেটিভ। ঢাল নেগেটিভ মানে কি, মানে তার ফল হচ্ছে। ঢাল পজিটিভ মানে কি, সে গ্রোথ পাচ্ছে। ঠিক আছে, সেই ব্যাপারটা মাথায় রাখবা, এটা ইম্পর্টেন্ট কথা। ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তোমাকে বলছি এখন y সমান ফাংশন অফ x সমান, তোমাকে বললাম x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 18x প্লাস 15, এটা একটা ফাংশন। তোমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে ফাংশনটা ক্রমবর্ধমান। প্রমাণ করো ফাংশন অফ x অথবা y ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান প্রমাণ করার জন্য কি করা লাগবে, তার ddx অফ y সবসময় পজিটিভ প্রমাণ করা লাগবে। ddx অফ y করি, আমরা শুরু করি। ddx অফ y সমান এখান থেকে আমরা কি পাচ্ছি, 3x স্কোয়ার
minus 6x plus 18 somehow proof করতে হবে it will always be greater than 0 এটা আমরা শুরু করি দেখো তো এখানে এটাকে আমরা কি লিখতে পারি 3 কমন নিলে কি লেখা যায় x স্কয়ার minus 2x বলো তো x স্কয়ার minus 2x প্লাস কি বললে এটা একটা বর্গ সংখ্যা হয়ে যায় প্লাস 1 তাই কি না x স্কয়ার minus 2x plus 1 এখন এই যে প্লাস 1 বললাম তাতে করে আমি কত লিখলাম 3x স্কয়ার তো আছেই minus 6x তো আছেই এখানে লিখলাম প্লাস 3 বাকি থাকে কত 15 তাহলে দেখো তো একটু খেয়াল করে 3 into x minus 1 square plus 15 এই এক্সপ্রেশনটা কখনো নেগেটিভ আসার সুযোগ আছে কিনা এটা ম্যাক্সিমাম যা মন চাই আসুক মিনিমাম কি আসতে পারে তুমি বাড়াতে থাকো এটা সবসময় তোমাকে পজিটিভই দিবে তুমি এখানে যা মন চাই লিখো স্কয়ার করলে আনসার পজিটিভ না তুমি 0 লিখতে পারো ম্যাক্সিমাম x এর মান 1 হইলে এখানে আসবে 0 তখন ওভারঅল জিনিসটা 0 পণ্য তো পড়ে আছে তাহলে এই জিনিসকে তুমি কখনোই নেগেটিভ বানাতে পারবা না যেহেতু এখানে দেখা যাচ্ছে ddx of y এর মান কখনোই নেগেটিভ হচ্ছে না তার মানে এটা অবশ্যই গ্রেটার দ্যান 0 তার মানে অবশ্যই ফাংশনটা ক্রমবর্ধমান বুঝা গেছে কথা এইভাবেই বলবা যে ddx এই যে বলবা অতএব বলা যায় বলে দিবা আর কি যে এই যে এটা একটা বর্গ সংখ্যা না বর্গ সংখ্যায় x - 1 স্কয়ার বলবা এই রাশির মান কখনো নেগেটিভ হতে পারে না এটার মান সবসময় পজিটিভ হবে এটা তো কমন সেন্স এটা সারেরও বোঝা উচিত যে তুমি এটা বুঝতেছো বর্গ সংখ্যা আইনা সাথে একটা পণ্য যোগ করতেছো এখানে কোনোভাবেই কোনো নেগেটিভের ছোঁয়াও নেই তুমি এখানে যা মন চায় বসাও কি বসাবো -3 -1 হচ্ছে যাই বসাও এটাতে ঘুরে ফিরে বাউন্স ব্যাক করবে তুমি 3 বসাও স্কোয়ার করলে পজিটিভ হবে 4 বসাও স্কোয়ার করলে পজিটিভ আসবে -100 বসাও স্কোয়ার করলে আরো বড় পজিটিভ আসবে 1 বসাও 0 15 তো পড়েই আছে তাহলে এটা কখনোই নেগেটিভ হবে না বুঝা গেছে কিনা এটাই বলবো আর কিছু না জাস্ট এখানে এটা বলবা অতএব নিচের লাইনে এসে বলবা অতএব ddx of y is greater than 0 তুমি বলবা ddx of y সব সময় পজিটিভ বা ধনাত্মক অতএব ফাংশনটা ক্রমবর্ধমান এখন একটা ফাংশন যে এটার মতো সব সময় ক্রমবর্ধমান ব্যাপারটা এরকম না বুঝা গেছে কিনা এটা কিন্তু সব সময়ের জন্য ক্রমবর্ধমান ফাংশন এটা কখনোই কমবে না এটা সবসময় বাড়তে থাকবে বা সব ফাংশন এরকম না কোনো মাত্র দেখে আসছে কোনো ফাংশন একটা জায়গায় পর্যন্ত বাড়বে পরে আবার কমবে ক্রমবর্ধমানও আছে ক্রমহ্রাসমানও আছে মিক্সচার থাকতে পারে এরকম একটা প্রশ্ন এটা ফাংশন অফ x সমান x³ minus 3x স্কয়ার প্লাস 3x দেখাও যে x is equal to 2 তে ফাংশনটি ক্রমবর্ধমান মানে কোন একটা বিন্দুতে বলছে ক্রমবর্ধমান কিনা তো এটা তো আরো সহজ ডিফারেন্সিয়েশন করবা সেখানে x এর জায়গায় 2 বসাবা যদি সেটা পজিটিভ হয় বলবে x equal to 2 তে ফাংশনটা ক্রমবর্ধমান এটা কিন্তু একদম বাচ্চাদের ম্যাথ বুঝা গেছে কিনা আমি বলবো এখানে ddx of y কত হবে এখানে ddx of y 3x স্কয়ার minus 6x plus 3 এখন বলবা x is equal to 2 তে ddx of y কত আসতেছে 4 into 3 12 minus 6 দুগুণে 12 plus 3 কি পজিটিভ না তাহলে অতএব x is equal to তে ফাংশনটা ক্রমবর্ধমান এই তো সিম্পল জিনিস হ্যাঁ ক্রমবর্ধমান থেকে প্রশ্ন এমসিকিউ তে আসার কথা এগুলা ইজি ম্যাথ ওকে আমরা এখন সোজা চলে যাব এখন ম্যাক্সিমা মিনিমাতে যেটা আমাদের আজকের ক্লাসের শেষ টপিক কি না হ্যাঁ গুরুমান লঘুমান দিয়ে লাস্ট টপিক আমাদের বাট এখানে কিছু ভালো মেথড সেগুলো দেখাবো হ্যাঁ চরম মান অব্রতে লেখা দেখো এটাই আসবে CHROM লিখো দেখবা চরম আসছে চরম মান এটার ভিতরে কে আছে ম্যাক্সিমা মিনিমা ঠিক আছে তোমাদেরকে কিন্তু প্রশ্ন খুব বেশি কঠিন দেয়া হবে না এটা শিওর থাকো তোমাদের বইয়ের ক্যাটাগরি অনুযায়ী আমরা একবার করলেই কাজ হয়ে যাবে এর বেশি কঠিন ম্যাথ তোমাকে দিবে না এডমিশন হইলে আমি 2-3 স্টেপেরটা বলতাম বাট এখন এর বেশি যাওয়ার দরকার নেই এটা জাস্ট মাথায় রাখবা
গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে এটা সাইডে লিখে রাখে একটু, গুরুমান চরম বা ম্যাক্সিমা, গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে, গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে ddx of y ফাংশনের ডিফারেন্সিয়েশনটা 0। কেন সেটা? কারণ ddx of y বলতে আমরা কি বুঝি? স্পর্শকের ঢাল না, স্পর্শকের ঢাল। তা ddx of y যদি 0 হয়, এই কথার মানে কি? একটু খেয়াল করবে, একটা ফাংশন যদি এরকম থাকে যেখানে তার মানটা ম্যাক্সিমাম বলতে কি বোঝায়? সে আশপাশ থেকে উঁচুতে আছে, আশপাশ থেকে উঁচুতে, সব মিলে উঁচুতে হবে, ব্যাপারটা এরকম না? দেখো তো এই বিন্দুটা কি তার আশপাশ থেকে উঁচুতে না? এই জায়গাতে কিন্তু তার, আমি যদি স্পর্শক টানি সেটা কিন্তু x এর সমান্তরাল, এটা কিন্তু আশপাশ থেকে নিচু না? দেখো এটা কিন্তু আশপাশ থেকে নিচু, বা এটা কিন্তু মানে এটা হইতেই পারে যে আমার একটা লঘুমান অন্য জায়গায় গুরুমান থেকেও বড়। তার মানে তো এটা না যে আমি বান্দরবানের একটা খাতকে সিলেটের টিলার থেকে হিসাব করে বলবো খাতটা হচ্ছে টিলা আর এটা হচ্ছে খাত, বলার তো সুযোগ নেই, যার যার এলাকা অনুযায়ী হিসাবটা। তো এটা হচ্ছে এই অঞ্চলের লঘুমান, এটা হচ্ছে এই অঞ্চলের গুরুমান, যদিও এই গুরুমানটা ওই লঘুমান থেকে ছোট। তাহলে লঘুমান ছোট হবে, গুরুমান বড় হবে, ব্যাপারটা সত্য না। এমনও হতে পারে একটা রেঞ্জের মধ্যে একটা লঘুমান একটা গুরুমান থেকে বড়, একটা লঘুমান একটা গুরুমান থেকে ছোট, সবই পসিবল, এখানে ইলজিক্যাল কিছু না। বুঝা গেছে কিনা? বাট ব্যাপারটা হচ্ছে সে আশপাশ থেকে ম্যাক্সিমাম হবে অথবা আশপাশ থেকে মিনিমাম হবে, অর্থাৎ এটাকে বলা হয় লোকাল ম্যাক্সিমা এন্ড লোকাল মিনিমা। স্থানীয় চরম মান, স্থানীয় অবম কি ফিজিক্যাল অপটিক্স থেকে নিয়ে আসছো? অবমই বলে নাকি? আচ্ছা অবম মান বললাম, যাও। এটা তো সবাই বুঝতে পারছো যে আমরা যদি এই গুরুমান লঘুমান এই পয়েন্টগুলোতে স্পর্শক টানি, সেই স্পর্শকের কাছে কোনো অপশন নাই x অক্ষের সমান্তরাল হওয়া ছাড়া। আর স্পর্শকের অবস্থা, স্পর্শক যদি হয় x অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল তো শূন্যই হবে, তাই কিনা? তাহলে গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে ddx y সমান 0, এটাই আমাদের জন্য যথেষ্ট, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এবং পরে আসো গুরুমানের ক্ষেত্রে, এটা একটু লিখে রাখবা, x এর যে মানের জন্য, মাথায় রাখবে এটা শুধুমাত্র তোমার এইচএসসির জন্য, পরবর্তীতে এটার আরো 2-1 স্টেপের কথা এক্সট্রা বাকি আছে, সেটাতে আমি এখন যাব না। x এর যে মানের জন্য সেকেন্ড ডেরিভেটিভ বা dx স্কয়ার d স্কয়ার y গ্রেটার দেন 0, তার জন্য মানে ওই x এর ওই মানের জন্য, তার জন্য আমরা কি পাবো? লঘুমান। আবার এখানে যদি বলি x এর যে মানের জন্য dx স্কয়ার d স্কয়ার y বা সেকেন্ড ডেরিভেটিভ লেস দেন 0, তার জন্য পাবো কি? গুরুমান বা ম্যাক্সিমা। তার জন্য পাবো আমি গুরুমান বা ম্যাক্সিমা, এটার জন্য পাবো লঘুমান বা মিনিমা। পেস্ট লাগাবা না, গ্রেটার দেন 0 দেখে এখানে গুরুমান বলে দিও না, আর লেস দেন 0 দেখে এখানে লঘুমান বলে দিও না, এই ব্যাপারটাই উল্টা। কেন উল্টা সেটা আলোচনা করার আসলে সময় নেই, এখন জাস্ট মুখস্থ মারবা এগুলা। মারুফ আসো, সবাইকে বুঝতে পারছো? এখন x এর এই যে বললাম, এইদিকে খেয়াল করো, এদিকে x এর যে মানের জন্য যখন বললাম x এর এই মানটা আমি কই পাবো? এই যে ddx of y সমান 0 বলার পরে যে একটা ইকুয়েশন পাবো, সেটা সলভ করে আমি x এর মান পাবো, বুঝছো? সেই x এর মানগুলা সেকেন্ড ডেরিভেটিভ গুলাতে বসাবো, x এর যে মানের জন্য পাবো গ্রেটার দেন 0, সেই মানটা আমি মেইন ফাংশনে বসালে পাবো লঘুমান, আর x এর যে মানগুলোর জন্য আমি এটা নেগেটিভ পাবো, সেই মানগুলা মেইন ফাংশনে বসালে পাবো আমি গুরুমান। ঠিক আছে? ম্যাথ করলেই বুঝে যাবা, এত বেশি থিওরির দরকার নাই, জাস্ট লিখে রাখলাম। এখন ম্যাথ করি, আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের মানে গুরুমান লঘুমানের চ্যাপ্টারের ভিতরের প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে 9i এর 1 নাম্বারটা, 9i এর 1 নাম্বারটা প্রশ্ন। এখানে বলছে y সমান x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস মাইনাস 45x প্লাস 13, এই ফাংশনের গুরুমান এবং লঘুমান বের করতে বলছে। গুরুমান এবং লঘুমান বের করবে। প্রথম কাজ কি? ddx of y করা, নাকি? স্টেপ বাই স্টেপ যাবো আমরা। ddx of y সমান কি হবে? 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45। এরপরের কাজ কি? এটা মাথায় রাখবা, ddx of y কিন্তু এটা, ddx of y কিন্তু এটা। এখন বলবো গুরুমান বা লঘুমানের জন্য, এভাবে তুমি প্রপারলি লিখতে হবে, নাহলে কিন্তু ফুল মার্ক পাবা না। গুরুমান বা লঘুমানের জন্য ddx of y সমান 0, অতএব এখান থেকে বলা যায় 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45 সমান 0। উভয় পক্ষকে এখন 3 দ্বারা ভাগ করো, ভাগ করলে কি বলা যায়? x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 15 45 15।
এখন এটাকে কি মিডল টার্ম ফ্যাক্টরিং করা যায়? 3 5 15 না, তাহলে এখানে লেখা যায় x স্কয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 সমান 0। এখানে তুমি x কমন নাও, x মাইনাস 5 প্লাস 3 কমন নাও, x মাইনাস 5 সমান 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ কি x এর একটা মান হচ্ছে 5, x এর একটা মান হচ্ছে মাইনাস 3, নাকি 5 একটা মান মাইনাস 3 একটা মান, এই মান দুইটা আমরা পাইছি। এই দুইটা মান বসাবো কোথায় চেক করার জন্য? সেকেন্ড ডেরিভেটিভে। তো আমাদের এখন লাগবে সেকেন্ড ডেরিভেটিভ। এখন এখানে সবাই যে ভুলটা করে, অনেকেই তাড়াহুড়ার মাইরে যেটা করে সেটা হচ্ছে এইটা নিয়ে সেকেন্ড ডেরিভেটিভ করা শুরু করে। এটা কিন্তু তুমি x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 বলতে পারতেছো এটাকে, কেন? কারণ এটা তো ইকুয়েশন ছিল, তুমি উভয় পক্ষকে ভাগ করে না এটাকে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 বলছো। বাট তোমার মেইনলি ফার্স্ট ডেরিভেটিভ কোনটা? এটা না, 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 45 কে তুমি আপনি এটা লিখতে পারো। আমি কি এটা বলতে পারি যে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 45 সমান হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15? এটা এই কথা বলা যায়? বলা যেহেতু যায় না, তুমি কিন্তু এটা বলতে পারো না। এটা আমি বলতে পারছি কেন? কারণ এটা ইকুয়েশন ছিল, উভয় পক্ষকে ভাগ করছে, এখানে তুমি উভয় পক্ষ পাইছো কই? নাই। তাহলে এটা মাথায় রাখবো, অনেকে এটা ভুল করে, আনসার ভুল করে দিয়ে আসে, সে এখান থেকে খুশি হয়ে এটাকেই সেকেন্ড ডেরিভেটিভ করে ফেলে, সেটা কিন্তু আসলে তোমাকে ভুল আনসার দিবে। বুঝছো কিনা কি বলছি? তাহলে এখন তোমার মূল ফার্স্ট ডেরিভেটিভ কি? এটাকে তুমি সেকেন্ড ডেরিভেটিভ নিয়ে যাবা। বলবো এখান থেকে যে ddx অফ dx স্কয়ার d স্কয়ার, এখান থেকে কত আসে? 6x মাইনাস 6, এটা হচ্ছে তোমার সেকেন্ড ডেরিভেটিভ। এখন তুমি x এর এই দুইটা মান এখানে বসিয়ে চেক করবা কার জন্য আনসার পজিটিভ আসে, কার জন্য আনসার নেগেটিভ আসে। তুমি বলবা x = 5 এর জন্য, x = 5 এর জন্য dx স্কয়ার d স্কয়ার y সমান কি 6 × 5, 5 6 30 মাইনাস 6, 30 মাইনাস 6 কত আসে? 34। এটা কি গ্রেটার দেন 0 না? তাহলে অবশ্যই বলবা অতএব x = 5 এর জন্য আমরা কি পাবো? লঘুমান। x = 5 কিন্তু লঘুমান না। আবার এটাও খুশি হয়ে বলার সুযোগ নাই যে এটার জন্য যেহেতু লঘুমান আসছে ওইটার জন্য মানে গুরুমান আসবে, এটা না, দুইটাই লঘুমান আসতে পারে, দুইটাই গুরুমান আসতে পারে। এখানে কোনো কিছু তুমি ধরে নিতে পারবে না। যেহেতু x = 5 সেকেন্ড ডেরিভেটিভে বসে আমি কি পাইছি? আনসারটা গ্রেটার দেন 0, সুতরাং আমরা বলতে পারবো x = 5 এর জন্য আমরা কি পাবো? লঘুমান পাবো। এখন আমি মাথায় রাখলাম, এটা পরে বসাবো। এখন আমরা x = 3 এর জন্য চেক করবো, মাইনাস 3 এর জন্য x = মাইনাস 3 এর জন্য আবার দেখবো আমরা চেক করে dx স্কয়ার d স্কয়ার y কি আসে? dx স্কয়ার d স্কয়ার y কি আসে বলো তো একটু আমারে? 6 × মাইনাস 3 না, মাইনাস 18 মাইনাস 6 মাইনাস 24, এটা হবে মাইনাস 24, যেটা লেস দেন 0। সো যেহেতু x = মাইনাস 3 এর জন্য আসছে নেগেটিভ সেকেন্ড ডেরিভেটিভটা, সুতরাং আমরা বলবো অতএব x = মাইনাস 3 এর জন্য আমরা কি পাবো? গুরুমান পাবো। এখন এই যে আমরা ডিসিশন নিলাম x = মাইনাস 3 এর জন্য গুরুমান আর x = 6 এর জন্য 5 এর জন্য লঘুমান। এখন এই x = 5 তুমি মেইন ফাংশনে বসাবা। এখন তুমি বলবা অতএব লঘুমান সমান হচ্ছে কি? এই যে 5 কিউব বসাবো না এখানে, 5 এর জন্য তো লঘুমান, তাহলে 5 কিউব কত? 5 কিউব মাইনাস 3 × 5 স্কয়ার মাইনাস 45 × 5 প্লাস 13 কত আসে বলো তো একটু আমারে? এই হিসাব করে বলো। 125 মাইনাস 3 × 25 = 75, 5 × 5 = 25, 4 × 5 = 20, 22 প্লাস 13 মাইনাস 72, এটা হচ্ছে আমাদের লঘুমান। আবার বলবো অতএব গুরুমান সমান কি আসবে? গুরুমান আমি কিভাবে পাবো? x = মাইনাস 3 বসানোর পরে কোথায়? মেইন ফাংশনে মাইনাস 3 বসাবো। তাহলে মেইন ফাংশনটা আমার আবার হারিয়ে গেছি, মাইনাস 3 কিউব নাকি? গুরুমান সমান হচ্ছে মাইনাস 3 কিউব, মাইনাস 3 × মাইনাস 3 স্কয়ার, মাইনাস 3 × মাইনাস 3 স্কয়ার, দেন কি মাইনাস 45 × মাইনাস 3, দেন প্লাস 13। হিসাব করে বলে কত আসে? 94। তাহলে গুরুমান হচ্ছে 94। প্রসেসটা বুঝতে পারছো? এই প্রসেসটা সাবধানে প্রয়োগ করতে পারলেই গুরুমান লঘুমানের এই স্টাইলের ম্যাথগুলো করতে পারবা। ক্লিয়ার কিনা? এখান থেকে প্রশ্ন কি কি আসতে পারে একটু বলি। এখানে তো তুমি সবই পেয়ে গেছো, গুরুমান আছে, লঘুমান সবই আছে। কোনটাতে এই মানে বলবে যে দেখাও যে এই ফাংশনের গুরুমান নাই, বুঝছো? কোনটাতে বলবে প্রমাণ করে এই ফাংশনের লঘুমান নাই। এটা কি হতে পারে না? লঘুমান নাই বা গুরুমান নাই কোনটাই। কিভাবে খেয়াল করবে একটু? ধরো আমি বললাম আমাদের একটা কনিক তো সবাই পড়ছো আশা করি। আমার যদি একটা ফাংশন হয় এরকম y² সমান
ধরো একটা ফাংশন আমি তোমাদেরকে বললাম যে x স্কোয়ার সমান 16x, এটা গ্রাফটা সবার জানা আছে। এটা গ্রাফটা কিরকম, এরকম না? তো এই ফাংশনের গুড, হ্যাঁ ও ও 16y, হ্যাঁ এখানে এই ফাংশনটা কিন্তু লঘুমান বলতে জিনিস আছে, বাট এখানে কিন্তু গুরুমান বলতে কেউ নেই। কারণ কি, এখানে আশপাশ থেকে বড় এরকম কোনো কথা কিন্তু নাই। এখানে কিন্তু এটা ক্রমবর্ধমান। গুরুমান মানে তো একটা জায়গায় গিয়ে সে সব জায়গায় উঁচা হবে, এনে কিন্তু সব থেকে উঁচা আমরা কাকে বলি, যে আশপাশ থেকে উঁচা, তা দুই পাশ থেকে উঁচা হওয়া লাগবে, এরকম হচ্ছে ব্যাপারটা হওয়া লাগবে। এই যে আমরা একটু আগে যেটা ডাকছিলাম, এটা যদি উঠতেই থাকে, এখানে কিন্তু আর কোনো গুরুমান নাই। এটা গুরুমান সেজন্যই কারণ সে আশপাশ থেকে উঁচুতে আছে। এখানে কিন্তু দেখো এটা তার আশপাশ থেকে নিচুতে আছে, এটা কিন্তু লঘুমান। বাট এখানে গুরুমান বলতে আসলে কিছু নাই, কারণ যে বাড়তে থাকে তার আবার ম্যাক্সিমাম কি, ম্যাক্সিমাম হওয়ার কিন্তু এখানে শর্ত আছে, ম্যাক্সিমা আশপাশ থেকে বড়। বাট এখানে আশপাশই নাই তার, সে তো খালি উঠতেই আছে। এই ধরনের ফাংশনে দেখবা তুমি গুরুমান থাকবে না, এই ধরনের ফাংশনে থাকবে খালি লঘুমান। আর যদি আমি এটাকে এভাবে লিখি x সমান -16y, তাহলে এখানে খালি গুরুমান আছে, লঘুমান নেই, কারণ এটা নামতেই থাকবে, আশপাশ থেকে নিচু বলতে কোনো কথা নাই। y সমান ln x বাই x, একটা ফাংশন y সমান ln x বাই x, এই ফাংশনের গুরুমান বা লঘুমান যেটাই আছে বের করবা। তোমাকে বলবে দেখাও যে এটার সর্বোচ্চ মান 1/e, দেখাও যে সর্বোচ্চ মান বা গুরুমান হচ্ছে 1/e, এটা তোমাকে দেখাইতে